ব্যাটিং ব্যর্থতায় 182 রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া। নার্ভাস 90-র শিকার হয়ে সেঞ্চুরি মিস করলেন তামিম ইকবাল। যারা জিতবে তারাই টিকে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দর্শক, বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচের নানা দিক নিয়ে আলোচনা করতে স্টুডিওতে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আছেন এহসানুল হক সেজান। আলোচনায় যাওয়ার আগে ম্যাচের সবশেষ খবর জানবো, তারপর আবার ফিরবো আলোচনায়। আসরে টিকে থাকা রেসে জিততেই হবে বাংলাদেশকে। এমন ম্যাচে টাইগারদের দেয়া 183 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ 1 উইকেটে 83 রান। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ আছে। এর আগে কেনিংটন ওভালে টস জিতে ব্যাটিং এর শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় 53 রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য, ইমরুল ও মুশফিকুর রহিম। প্রাথমিক এই ধাক্কার পর চতুর্থ উইকেটে রানের চাকা সচল রাখেন তামিম ও সাকিব, কিন্তু অফ ফর্মে থাকা সাকিব ব্যক্তিগত 29 রানে আউট হলে ভাঙে তামিমের সঙ্গে তার 69 রানের জুটি। এরপর দ্রুতই আউটের খাতায় নাম লেখান সাব্বির, রিয়াদ, মিরাজরা। এর মাঝে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন তামিম ইকবাল, কিন্তু নার্ভাস 90-র শিকার হয়ে 95 রানে আউট হলে বাংলাদেশও গুটিয়ে যায় 182 রানে। অজি পেসার মিচেল স্টার্ক নেন 4 উইকেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভালোই শুরু করে অস্ট্রেলিয়া। এই জুটিতে 45 রান যোগ করে ব্যক্তিগত 19 রানে রুবেলের শিকার হন অ্যারন ফিঞ্চ। এরপর অবশ্য কোনো অঘটন ঘটতে দেননি অধিনায়ক স্মিথ ও ডেভিড ওয়ার্নার। আজকের ম্যাচে যে দল জিতবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে টিকে থাকবে। দর্শক, আগে জানিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন এহসানুল হক সেজান। আমরা তার সঙ্গে আলোচনায় ফিরব। সেজান ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, তবে তার আগে জানতে চাইবো আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অবধারিত ফলাফল অনেকটাই, যদিও বৃষ্টিতে এখন কিছু বন্ধ আছে খেলা। কেমন দেখলেন, আপনার মূল্যায়নটা কি? নিশ্চয়ই আছে ভেরি আনফর্চুনেট যে বাংলাদেশ টিমের জন্য, বিকজ অফ টসে জয় হয়েও আমরা খুব ভালো একটা ব্যাটিং দেখতে পারিনি, এবং 50 ওভার্সের খেলা, টু বি অনেস্ট, যে ব্যাটসম্যানদের খেলা, বাট ফ্রন্ট লাইনের ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারে না, এক্সেপ্ট তামিম ছাড়া। আমাদের যে পার্টনারশিপ যে দরকার ছিল, সেই পার্টনারশিপটা কিন্তু তামিমের সাথে কেউ দিতে পারে নাই এক্সেপ্ট সাকিব। সো আসলে ফ্রন্ট লাইনের ওপেনার 1, 2, 3, 4, 5 এরা যদি আসলে এইসব উইকেটে না রান করে, তাহলে কিন্তু আমরা যে ট্রেন্ড চালু হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যে 300 প্লাস অর সামথিং এই উইকেটে দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমরা কোনো সময় পাবো না। যেখানে 300-র উপরে বড় রানও যেখানে নিরাপদ না, সেখানে আসলে এই রানটা কতটুকু যথেষ্ট? না, এটা আসলে খুবই কম রান, এবং যেভাবে স্টার্ট করেছে আমাদের বলাররা, সেখানে আমরা কোনো ভালো কোনো ফলাফল দেখতে পাইনি, বিকজ অফ আমরা কিন্তু যে বলারের যে অ্যাটিটিউড ছিল সেটা কিন্তু শুধুমাত্র কন্টেইন করার জন্য। বাট এইসব লো স্কোরিং ম্যাচে যদি আমি উইকেটের জন্য না যাই, উইকেট যদি আমি গ্র্যাব করতে না পারি, তাহলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব না। শুধুমাত্র কন্টেইন করে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সাথে কিন্তু সম্ভব না জেতা। সো এখন বোধহয় বৃষ্টি চলছে, সো আসলে এরও আগে ভালো একটা লেন্থে বোলিং করা উচিত ছিল। আমাদের যে পেসাররা রয়েছে তাদের উচিত ছিল যে অস্ট্রেলিয়া যে জিনিসটা পেয়েছে, যে অ্যাডভান্টেজটা পেয়েছে, আমরা কিন্তু আরো বেশি অ্যাডভান্টেজ পেয়েছি বিকজ অফ ক্লাউডি ওয়েদার। এবং এইসব দেশে ক্লাউডি ওয়েদার হলেই কিন্তু পেসারদের জন্য একটা স্বর্গ, বাট আমরা কিন্তু ওইভাবে কোনো ফায়দা লুটতে পারি নাই, প্রেসার ক্রিয়েট করতে পারি নাই অস্ট্রেলিয়ার। বোলিং এর কথা বলছেন, কিন্তু স্কোর শিটে কিন্তু রানটা মাত্র 182। তো যেই উইকেটে 398 রান এই কেনিংটন ওভালের মাঠের সর্বোচ্চ সংগ্রহ বা এই মাঠের ইতিহাস সেটা বলে, সেখানে এই রানটা বোলারদের জন্য তারা কতটা ডিফেন্ড করতে পারে? আসলে রানটা কি একেবারেই কম কিনা? না, আসলে রান তো অনেক কমই হয়েছে। বারবারই আমরা বলছি যে ব্যাটসম্যানদের বিফলতার জন্য আসলে রানটা কন্টেইন করতে পারেনি। দেখেন, বাংলাদেশ টিম একটা সময় ছিল লাস্ট 1 বছর ধরে ওপেনার যখন পড়ে যেত বা ওয়ান ডাউন ব্যাটসম্যান কলাপস করতো,
তারপর কিন্তু রিবিল্ড হতো, যে মিডল অর্ডার যে ব্যাটসম্যানরা রয়েছে তারা কিন্তু রিবিল্ড করতে পারতো। বাট আমরা কিন্তু এই ম্যাচে কোনো রিবিল্ডেশনও কিন্তু আমরা দেখতে পারিনি। অন অ্যান্ড অফ কিন্তু উইকেটগুলো পড়েই গেছে। আপনি দেখেন 5 ওভারে, 10 ওভার, 15 ওভারে অন অ্যান্ড অফ কিন্তু উইকেটগুলো পড়ে গেছে। একটা পার্টনারশিপ কিন্তু হতে হবে 50 ওভার ম্যাচে, অ্যাটলিস্ট 1 2 3 তিনটা পার্টনারশিপ যদি না হয় তাহলে কিন্তু এত রান, মানে রানটা বোর্ডে, ভালো একটা রান বোর্ডে দেওয়া মানে যায় না। আর এত কম রানের অ্যাগেনস্টে আমাদের ওয়ার্ল্ড ক্লাস বলার নাই যারা এত 189 ডিফেন্ড করতে পারবে। তারপরেও চেষ্টা থাকে, অনেক সময় ওয়েদার কন্ডিশন অনেক কিছু হয়ে যায় ইংলিশ উইকেটে, এই আশাই আসলে বোলিং করা হয়েছিল। তারপরেও কিন্তু খুব ভালো লেন্থে বোলিং করেনি আমাদের বলাররা। অ্যাটলিস্ট রুবেল কিছুটা ট্রাবল দিতে পেরেছিল, বাট অন্যান্য বলার কিন্তু খুব অর্ডিনারি বোলিং করে গেছে উইকেটের বাইরে এবং উইকেটের অনেক লেন্থ অনেক দূরে। বোলারদের কথায় আবার ফিরবো, কিন্তু তার আগে আবারও জানতে চাইবো, অভিজ্ঞ ব্যাটসম্যান ছিলেন আমাদের যারা সবাই পরীক্ষিত, তারা ছিলেন, সাকিব ছিলেন বা মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, কেউই কিন্তু তাদের খোলস ছেড়ে বের হয়ে আসতে পারেননি আজকে। তারা কি কিছুটা ছন্ন ছাড়া বা কিছুটা তাদেরকে শেকি দেখলেন কিনা? রাইট, আমি এটা বলতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয়েছে খুব নার্ভাস এবং টেন্স কাজ করছে, এবং যখনই নার্ভাসনেসটা কাজ করে তখনই কিন্তু বডির ব্যালেন্সটা ঠিক থাকে না। আপনি যদি আউটগুলো আজকে দেখেন, সৌম্য সরকার ফ্রন্ট ফুটে খুব ভালো খেলে, ওরা কিন্তু ওয়ার্কআউট করে আসছে যে সৌম্য সরকারের কিন্তু এখানে আউট করা হবে, এবং এইসব উইকেটে খুব তাড়াতাড়ি ড্রাইভ করা আসলে আমার কাছে মনে হয় যে রিস্কি হয়। ইমরুল কায়েস কিন্তু ড্রাইভ করে আউট হয়ে গেছে। তারপর মুশফিকের আউটটা আমি বলবো ভেরি আনফরচুনেট, বিকজ অফ ও যদি রিভিউটা নিত তাহলে হয়তো সুযোগ ছিল। দেন সাকিবের আউটটা, মানে সিচুয়েশন অনুযায়ী সাকিব কিন্তু ওই সময় ওই শটস না খেললেও পারতো, বিকজ অফ 2টা 6 এসে গেছে, একটা 1 আছে, মানে 12-13 রান অলরেডি হয়ে গেছে। ওই সিচুয়েশনে সাকিব না খেলে যদি আরেকটু উইকেটের মধ্যে থাকতো তাহলে আমার কাছে মনে হয় আরেকটু ভালো করতো। তারপরে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু স্টার্ট করেছে ভালো, বাট কন্টিনিউ করতে পারেনি। তবে আমার সবচেয়ে অবাক লেগেছে যে মোস্তাফিজ সৈকতের ড্রপ হওয়াটা, বিকজ অফ এইসব স্টেজে, এইসব সিচুয়েশনে মোস্তাফিজ ইজ দ্য কি প্লেয়ার, এবং এই জায়গায় মোস্তাফিজ কার্যকরী ভূমিকা অনেক দিন ধরে খেলে আসছে। ইম্প্রোভাইজিং বলেন বা রান কন্টেন্ট বলেন, আমি শিওর যে সাব্বির যেখানে ওইখানে যে শর্টসে খেলেছে ওখানে সৈকত কোনো সময় শর্টস খেলতো না। 34 নম্বর ওভারে ওই শর্টস না খেলে কিন্তু সৈকত কিন্তু 1-2 করে খেলে কিন্তু লাস্ট 2-3 ওভারে কিন্তু চার্জ করতো, যেটা আমরা ওর ক্যারেক্টারিজমে দেখি। সো সৈকতের ইনক্লুশনটা না হতো আসলে আমার কাছে মনে হয় যে কিছুটা হলো বাংলাদেশ টিমে এফেক্ট পড়েছে। আসলে সব ওভারঅল আসলে ব্যাটসম্যানদের পুরোটাই আমি বলবো যে ওদের কলাপসের জন্য বাংলাদেশ টিম আসলে আজকে এই সিচুয়েশনে। ভাইয়া, কিছুটা ইনকনসিস্টেন্সি দেখা যাচ্ছে কিনা বাংলাদেশের ব্যাটিং বোলিং দুটো জায়গাতেই? কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির যে অফিসিয়াল যে 2টি প্রস্তুতি ম্যাচ ছিল পাকিস্তান এবং ভারতের বিপক্ষে, সে দুটো ম্যাচের 2 ধরনের ক্যারেক্টার দেখা গেল বাংলাদেশ দলের। একটাতে তারা খুব ব্যাটিং ভালো করে বোলিং খারাপ করলো, পরের ম্যাচটিতে আবার তারা ব্যাটিং দিয়ে কলাপস করলো ভারতের বিপক্ষে। আবার একইভাবে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংটা ভালো করে বোলিং খারাপ করলো, এখানে আবার ব্যাটিং খারাপ করলো। তো এই কিছুটা ইনকনসিস্টেন্সি কিনা? নিশ্চয়ই, আসলে যখন 2টা ডিপার্টমেন্ট জ্বলে উঠবে, সাথে ফিল্ডিংটা সাপোর্ট দিবে, তখনই কিন্তু বাংলাদেশ জিতেছে যতগুলো আপনি ম্যাচ দেখেন। সো ইনকনসিস্টেন্সি আসলে কেন হয়েছে? আমাদের কনফিডেন্স লেভেলটা এত কমে গেছে দেখে। একটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু বাংলাদেশ টিমটার রূপটা কিন্তু অনেকটাই চেঞ্জ করে ফেলেছে, প্রভাবটা পড়েছে, অনেক বড় প্রভাব পড়েছে। বাট আমার আশা ছিল দে আর ভেরি প্রফেশনাল সাইড বাংলাদেশ টিম, সো তারা মনে হয় ওই জিনিসটা আদতে আনবে না, সুগর স্মৃতিগুলো নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ইন করবে। বাট ইনকনসিস্টেন্সি অনলি ফর দ্যাট আমার মনে হয় প্রেশারটা, মানে ওই স্মৃতিটাই বারবার আসছে। কারণ প্লেয়ারদের মধ্যে কি, ক্রিকেটটা মানেই হলো যে ওভার, মানে পুরোটাই আমি বলবো কনফিডেন্সের খেলা, এবং যখনই কনফিডেন্স লেভেলটা অনেক কমে যায় তখনই কনসিস্টেন্সি আসলে অভাব পড়ে যায়। ইনকনসিস্টেন্সি তাদের এই এটা তারা ফিরে পাবে, কনফিডেন্সটা ফিরে পাবে এবং ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা করি। আমরা আরো বিভিন্ন আলোচনা করব, তবে তার আগে আমরা একটু ম্যাচের অবস্থা দেখে আসি। ওখানে আমাদের রিপোর্টার আছেন যিনি, তার সঙ্গে আলোচনা করব। দর্শক, এই মুহূর্তে লন্ডনের কেনিংটন ওভালে আছেন আমাদের রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। খেলার সবশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ।
মাকসুম, আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে যেটা আমি বলেছিলাম এবং ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে বাংলাদেশের অবশ্যই এই ম্যাচে বৃষ্টির একটা বাগড়া দেওয়ার একটা সম্ভাবনা আছে এবং অবশেষে আসলে একটু দেরিতে হলেও আমরা জানি যে ইংল্যান্ডের যে আবহাওয়ার যে পূর্বাভাস সেটা কিন্তু সবসময় শতভাগ সঠিক হয়, তবে আজকে কিন্তু কিছুটা হলেও বলবো যে একটু বৃষ্টিটা আর একটু আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু স্থানীয় সময় একটু পরেই শুরু হয়েছে বৃষ্টিটা। তারপরও আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু দর্শকরা সব মাঠ থেকে বের হয়ে যাচ্ছে। এখন এরকম বৃষ্টিতে আমি এখানকার স্থানীয় যারা আছেন, লন্ডনে থাকেন প্রবাসী এবং কিছু সাংবাদিকদের সাথেও কথা বলেছি, তারা বলছে এই বৃষ্টি আসলে থামার সম্ভাবনা খুবই কম এবং যা দেখছি পুরো মাঠ, একটু আগে আমি দেখে এসেছি যে কভার দিয়ে ঢাকা আছে পুরো মাঠ এবং এই বৃষ্টি থামলেও কিন্তু ম্যাচ শুরু হতে বেশ দেরি হবে, কারণ মাঠ শুকাতেও কিন্তু কিছু সময় লাগে। যদিও কেনিংটন ওভালের ড্রেনেজ ব্যবস্থা খুবই ভালো, তারপরও কিন্তু সময় লাগবে। তো এখন পর্যন্ত বাংলাদেশের সুযোগ আছে আসলে যে এই ম্যাচটি থেকে কিছু অর্জন, এবং সেটা হচ্ছে 1 পয়েন্ট। বাংলাদেশ যদি এই ম্যাচ থেকে 1 পয়েন্ট পায়, যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে 1 পয়েন্ট পাবে এবং তারপরও কিন্তু বাংলাদেশের একটা পসিবিলিটি থাকবে সেমিফাইনালে যাওয়ার, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ প্রথম ম্যাচে হারলেও অস্ট্রেলিয়া কিন্তু প্রথম ম্যাচটি তাদের পরিত্যক্ত হয়েছে। তো একটু সমীকরণের ব্যাপারে একটু বেশ কঠিন সমীকরণের সামনেই পড়তে হবে বাংলাদেশকে। তারপরও যদি ইংল্যান্ড তাদের পরবর্তী ম্যাচ দুটিতেই জয় পায় এবং বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে বাংলাদেশের একটা সুযোগ থাকবে সেমিফাইনালে খেলা। তবে সেটাও আসলে পুরোটাই প্রকৃতির ব্যাপার এবং আমরা যেটা দেখছি যে পুরো আকাশ জুড়ে মেঘ এবং 20 ওভার খেলা না হলে কিন্তু ম্যাচটি পরিত্যক্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। তো 20 ওভার যেহেতু এখনো হয়নি, মাত্র 16 ওভার খেলা হয়েছে, সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের এখন 1 পয়েন্ট পাওয়ার একটা সুযোগ আছে। তারপরও বলতে হয় যে বাংলাদেশের আজকের পারফরমেন্স, যদি একটু বাংলাদেশের পারফরমেন্স নিয়ে যদি একটু কথা বলি, যে বাংলাদেশে আসলে তামিম ছাড়া কিন্তু আজকের ম্যাচে কেউই ভালো করতে পারেনি। তবে তারপরও বাংলাদেশের বোলাররা কিন্তু চেষ্টা করেছেন এবং আমরা দেখেছি যে শুরুতে কিন্তু একটু সমস্যা হচ্ছিল বাংলাদেশের বোলারদের, তারপরও কিন্তু বেশ মেহেদী হাসান মিরাজ ভালো বল করছে। তো এখন আসলে পুরোটাই সময়ের ব্যাপার যে কখন বৃষ্টি থামবে এবং ম্যাচ শুরু হবে কিনা। তবে ওয়েদার ফোরকাস্ট বলছে অন্তত আরো এমন বৃষ্টি আরো 2 ঘন্টা হবে এবং 2 ঘন্টা বৃষ্টি হলে কিন্তু খেলা আর মাঠে করানোর সম্ভাবনা কিন্তু খুবই কম। তো মাকসুম, এই ছিল আমার কাছে সবশেষ খবর। দর্শক, আগে জানিয়েছিলাম যে আমাদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন স্টুডিওতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এহসানুল হক সেজান। আমরা ফিরছি আবার আলোচনায়। সেজান ভাই, বৃষ্টির একটা ব্যাপার সাজিদ মুস্তাহিদও জানাচ্ছিলেন এবং এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে একটা আশীর্বাদ হয়ে কিন্তু আসতে পারে খাতা কলমে, এখনো কিন্তু বাংলাদেশের সুযোগ আছে যদি ম্যাচ, সেই বিষয়টি নিশ্চয়ই ভালো একটা আশীর্বাদ যদি হয়। আমি বলবো যে বৃষ্টি যদি হয়, 1 পয়েন্ট যদি হয়ে যায়, তাহলে বাংলাদেশ কিন্তু 1 পয়েন্ট এবং অস্ট্রেলিয়ার হয়ে যাবে 2 পয়েন্ট, বিকজ অফ অস্ট্রেলিয়া প্রথম ম্যাচটিও বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে, তাহলে 2 পয়েন্ট। এখন বাংলাদেশ অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডের সাথে হারে, তখন তারা 2 পয়েন্টের মধ্যেই থাকবে। বাট বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের সাথে জিতে এবং নিউজিল্যান্ড যদি আবার ইংল্যান্ডের সাথে হারে, তখন নিউজিল্যান্ডের কিন্তু আবার 1 পয়েন্টে থাকবে, তখন বাংলাদেশ হয়ে যাবে 3 পয়েন্টে নিউজিল্যান্ডের সাথে জিতলে। বাট বাংলাদেশকে নিউজিল্যান্ডের সাথে জিততে হবে, এটাই হলো ইম্পর্টেন্ট। সো বৃষ্টির জন্য যদি খেলা বন্ধ থাকে, এখনো কিন্তু বাংলাদেশের একটা চান্স আছে। ওভার কিন্তু 20 ওভার অন্তত পক্ষে খেলা হওয়ার কথা, যেটা নিয়মে বলে। ডিএলএ যেটা বলে বা এখানে যে নিয়ম আছে, সেটা হলো যে কোনো একটা ইনিংস 20 ওভার অ্যাটলিস্ট হতে হবে, মানে দুটো ইনিংসই 20 ওভার পর্যন্ত যেতে হবে। যদি 20 ওভার পর্যন্ত না যায়, তাহলে কিন্তু ওটা পোস্টপন্ড হয়ে 1 পয়েন্টে ডিভাইড হয়ে যায়। সো বাংলাদেশে এখনো আমার কাছে মনে হয় যে ইকুয়েশনটা আছে, নিউজিল্যান্ডকে হারালে এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে হারলে, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু আবার একটা চান্স হয়ে যাবে। তবে বেটার ক্রিকেট খেলতে হবে বাংলাদেশের, যে কনফিডেন্সটা আছে, কনফিডেন্সটা অনেক উপরে নিয়ে কিন্তু বেটার ক্রিকেট খেলে নিউজিল্যান্ডকে হারাতে পারলে আমাদের একটা ভালো চান্স হবে। আবার সাজিদ মুস্তাহিদ যেমন লাইভে আমাদেরকে সরাসরি জানাচ্ছিলেন এবং আমরা ফুটেজেও দেখলাম যে দর্শকরা কিন্তু অনেকটা আশাহত হয়ে স্টেডিয়াম থেকে চলে যাচ্ছেন অলরেডি, কিন্তু তাদের জন্য কি এটা একটু সুখের বাণী নিয়ে আসলো কিনা যে হ্যাঁ, বৃষ্টিটা যদি স্থায়ী হয়, তারা এই প্রত্যাশাটাই করবে কিনা এখন বাংলাদেশ দলের সমর্থকরা? অ্যাটলিস্ট আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলতে হলে এই প্রত্যাশা ছাড়া এখন আমাদের কোনো গতি নেই, বিকজ অফ অস্ট্রেলিয়া কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এবং 189 ডিফেন্ড করাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। 182 সাপোজ, এবং যদি আবার খেলা শুরু হয়, তখন কিন্তু কাটেল ওভার হবে, আবারও ডিএল সেট হবে, যে সাপোজ যদি 20 ওভার যদি আবার কাটাল হয়, তখন আবার কিন্তু আবার ডিএল এর একটা রান সেট হবে। সো ওই রানটা কত পরিমাণ সেট হবে, সেটাই আসলে দেখার বিষয়, বিকজ অফ অস্ট্রেলিয়া কিন্তু উইকেট পড়েনি।
সো ওদের হয়তো বা ডিএলএ যদি আবার সেট হয় তাহলে ওদের জন্য খেলাটা আরো সহজ হয়ে আসতে পারে। তবে আমাদের আশা যেটা আমরা এখন নিরুপায় হয়ে যদি আমরা চাই সেটা হলো যে বৃষ্টিটা কন্টেইন করুক এবং 1-1 পয়েন্ট হয়ে যাক। কার্টেল ওভারের কথা বলা হচ্ছে, এইবার কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাচ্ছে যে বৃষ্টির বাধায় প্রায় প্রতিটি ম্যাচই বৃষ্টির বাধায় পড়ছে। গতদিন আমরা ভারত এবং পাকিস্তানের ম্যাচটিও দেখলাম, বেশ কয়েকবার ডিএল মেথডে রান চেঞ্জ হয়েছে, ওভার চেঞ্জ হয়েছে। বৃষ্টিটা কি কারো কারোর জন্য এর কিছুটা অভিশাপ হয়ে আসলো কিনা? যেমন অস্ট্রেলিয়ার জন্যও তো বলা যায় দুটি ম্যাচই তারা যদি আজকে কন্টিনিউ করে বৃষ্টি, সেক্ষেত্রে দুটি ম্যাচই তারা খেলতে পারলো না। নিশ্চয়ই, আসলে এইসব কন্ডিশনে বৃষ্টিটা হলেও কিন্তু সব টিমের কিন্তু কনসেন্ট্রেশনটাও কিন্তু ভেঙে যায়। একটা ইন্টার ম্যাচে আসলে একটা প্লেয়ার যেভাবে মাইন্ড সেট করে আসে, সেই সেট করার পরে আবার ব্রেকে কিন্তু আবার নতুনভাবে কনসেন্ট্রেশন করতে হয়। আর এইসব দেশে মানে এইসব বড় কম্পিটিশনে যদি বৃষ্টিটা আসে তখন কিন্তু কম্পিটিশনটা খুব একটা বেশি আমি বলবো যে কম্পিটিশন থাকে না। সো অস্ট্রেলিয়া যদি আজকেও বৃষ্টি হয়ে যায় আমি বলবো যে ভেরি আনফর্চুনেট, বিকজ অফ যেভাবে অস্ট্রেলিয়া ইন করেছে। আপনি দেখবেন যে বিগত কয়েক চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুব ভালো ক্রিকেট না খেলতে পারলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু তারা প্রুফ করা শুরু করেছে। প্র্যাকটিস ম্যাচগুলো কিন্তু আমরা দেখেছি, দে আর ভেরি গুড সাইড এবং আমি ওয়ান অফ দ্য বেস্ট সাইড সেমিফাইনালিস্ট হওয়ার জন্য। সো বৃষ্টিটা আসলে কারো কারোর জন্য অভিশাপ স্বরূপ হয়, আর কারো কারোর জন্য আমরা বলবো আশীর্বাদও হয়। সো আমাদের এখন যেটা আশা সেটা হলো যে বৃষ্টি যদি হয়, একটা পয়েন্ট যদি আমরা পাই, দেন আমরা নেক্সট স্টেপে নিউজিল্যান্ডের সাথে আমরা বিট করার একটা চিন্তা ভাবনা করতে হবে। সেজান ভাই, আরো বিষয় নিয়ে আলোচনা করব আমরা। তামিম ইকবাল কিন্তু আজকে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন, আমরা সেটির একটা রিপোর্ট একটু দেখে আসি। তার ব্যাট হাসলেই হাসে বাংলাদেশ, তার ব্যাটে স্কোর আসলেই যেন বাংলাদেশ ক্রিকেট দলের স্কোরও হয় সমৃদ্ধ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের দলীয় স্কোরের অর্ধেকের বেশি রানই করেছেন তিনি। দর্শক, বলা হচ্ছে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের কথা। সেঞ্চুরি মিস করেছেন, তাই রেকর্ড গড়া হয়নি টানা 2 সেঞ্চুরির, কিন্তু 95 রানের ইনিংসটি হয়ে উঠেছে মহামূল্যবান। ক্রিকেটের ভাষায় বোঝায় টপ এজে আউট হয়েছেন তামিম, কিন্তু কেনিংটনের গ্যালারির লাল সবুজের সমর্থকদের হৃদয়ের ভাষা বুঝবে কে? এমনিতে বাংলাদেশের ব্যাটিংয়ে হতশ্রী পারফরমেন্স, তার উপর আবার তামিমের রাজ্যের হতাশা নিয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপ, সব মিলে যেন ওভালের আকাশের মেঘ ভেঙে পড়েছিল সমর্থকদের মাথার উপর। যদিও ম্যাচের শুরুতে 6 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলতে নামা বাংলাদেশের ক্রিকেট পিয়াসীদের স্বপ্ন সারথি হয়ে উঠেছিলেন ওই তামিম ইকবাল। বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন মিচেল স্ট্রাক, কামিন্সদের গতিতে পরাস্ত, তখন ভয় ডরহীনভাবে প্রতাপে ব্যাটিং তামিমের। দলীয় 53 রানে 3 উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে, তখন বন্ধু সাকিবের সাথে দলের রানের চাকা সচল রেখে গড়েছিলেন 69 রানের গুরুত্বপূর্ণ এক জুটি। তাদের ওই জুটি চ্যালেঞ্জিং স্কোরের স্বপ্ন দেখালেও সাকিবের আউটে ম্লান হয়েছে সব, কিন্তু তারপরেও ব্যতিক্রম চরিত্রে ব্যাটিং দর্শন দেখিয়েছেন বুম বুম তামিম। কিছু সময় পর আবারও এক প্রান্তে তামিম দেখতে থাকেন সৌম্য, ইমরুল, মুশফিকের মতো সাব্বির, রিয়াদের ব্যক্তিগত রানের টেলিফোন নম্বরের ডিজিট গড়ার প্রতিযোগিতা। তামিম নীরবে শুয়েছেন আর জিদ পুষে ব্যাটিং করেছেন নিজ ঢঙে। তরুণ মিরাজকে নিয়ে এগোচ্ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা 2 আর ক্যারিয়ারে 10ম সেঞ্চুরির পথে, কিন্তু ঈর্ষা যেন হলো দৃষ্টি শিরোপার দিকে। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। দর্শক, আবারও ফিরবো আলোচনায়। সেজান ভাই, আমরা তামিম ইকবালের একটি অসাধারণ ইনিংস দেখলাম। এই যে সব ব্যাটসম্যানরা যখন কিছুটা শেকি, কিছুটা নার্ভাস ছিলেন বা তাদের বিচক্ষণ তাদের ব্যাটিং পারফরমেন্সটা দেখাতে পারেননি, তখন কিন্তু তামিম বেশ অকুতোভয় পারফরমেন্স দেখিয়েছেন। এটা নিয়ে কি বলবেন? নিশ্চয়ই, আমি এই ইনিংসটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে হি ইজ দ্য গ্রেট প্লেয়ার, গ্রেট কাতারে আমরা রাখতে পারি। বিকজ অফ একটা ওপেনারের সবচেয়ে বড় সাইড হলো যে উইকেট বোঝা, এবং উইকেট বুঝে মাইন্ড সেট আপ করা যে এই উইকেট থেকে কত রান হতে পারে, যেটা তামিমের মধ্যে খুব বেশি পরিমাণে রয়েছে। এবং দেখবেন যে একটা যখন রান সেট করে যে 250 হবে না 300 করবে, সেই প্ল্যান মোতাবেক কিন্তু তামিম ক্রিকেট খেলেছে আজকে। এবং ওর কিন্তু লাস্ট 10 ইনিংস দেখবেন যে ওই স্ট্র্যাটেজিটা কিন্তু ও ফলো করে। এবং তামিমের মধ্যে আমি বলবো যে এক্সপিরিয়েন্স রয়েছে, এবং এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু দেখেন ইমরুল কায়েস, সৌম্য সরকারের মধ্যে কিন্তু ও ডিস্ট্রিবিউট করেছে। একটা
এক্সপিরিয়েন্স ওপেনার যদি থাকে তাহলে কিন্তু পরে যারা ব্যাটসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু অনেক আমি বলবো যে ইনফরমেশনটা এক্সচেঞ্জ করা যায়। সো তামিমের একটা হ্যাবিচুয়েট আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে কোনো টুর্নামেন্টে ইভেন ঢাকা লিগও ও কিন্তু চ্যালেঞ্জ করে যে না আমি হায়েস্ট রান গেটার হব, এবং দেখবেন যে ওর 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 সবসময় যে কোনো টুর্নামেন্ট খেলতে গেলে ও যখন খুব সিরিয়াসলি ক্রিকেট খেলে, ওর যখন কন্ট্রিবিউশনটা খুব বেশি পরিমাণ দিতে চায় Positive তখনই attitude থাকে। কিন্তু ও রান করা শুরু করে। তো এত বড় একটা ডিসাস্টারের মধ্যে কিন্তু তামিমের ব্যাটিং আজকে দেখে মনে হয়েছে এই উইকেট কিন্তু ব্যাটিং সহায়ক, আছে। রান আছে। সো যেসব কলাপস করেছে সেসব কলাপস করেছে কিন্তু তাদের নিজের ভুলে, যেটা তামিম ভুল করেনি। সো হি ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং আনফর্চুনেট আমি বলবো যে 95 রান আউটে বোধহয় এবার 3বারের মতো বোধহয় 95 আউট হয়েছে। দিস ভেরি আনফর্চুনেট, যে যদি পুলটা ঠিক মতো লাগতো, যেহেতু টপেজ হয়ে গেছে, পুল লাগলে মনে হয় 4 হতো, দেন আরেকটি রান বাকি থাকতো, আরেকটা সেঞ্চুরি আমরা দেখতে পারতাম, যেটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি দেখতে পারতাম, এবং প্র্যাকটিস ম্যাচেও বোধহয় ওর একটা বড় রান আছে। সো সবকিছু মিলে তামিম বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার, এবং ইন্টারন্যাশনাল লেভেলে যে প্রুভ করেছে যে তামিম বাংলাদেশকে একটা বড় সম্মান বয়ে নিয়ে আসছে, এবং ইয়াং স্টারদের জন্য আমি বলবো যে ইজ এ ভেরি বিগ রোল মডেল। গতদিন প্রেস কনফারেন্সে কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বিশেষ করে তামিমের কথাই বলেছিলেন যে হ্যাঁ আমরা ব্যাটিং অর্ডারে তামিমকে বিশেষ নজরদারি দিচ্ছি। তিনি যতটুক হুমকি তিনি দেখাতে পারলেন অস্ট্রেলিয়াকে, তিনি দেখাতে পারলেন। রাইট, আসলে আপনি দ্য ওয়ে ইজ ব্যাটিং, আপনার সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করাটাই কিন্তু এখন আমাদের প্রবলেম। আমরা কিন্তু সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করিনি। আজকে কেন কলাপস করেছে আপনি দেখবেন যে এই উইকেটে প্রথমে উইকেটটা রেখে যদি আমরা মিডল অর্ডার টেল অর্ডার নিয়ে যদি 40 ওভার্সের মধ্যে ঢুকতে পারতাম তাহলে রানটা 182 এর জায়গায় 300 প্লাস হতো। সো ওটা কিন্তু করা হয়নি, যেটা তামিম করতে পেরেছে। সো তামিম যেহেতু করতে পেরেছে, অন্যান্য ব্যাটসম্যানরাও কিন্তু পারত। স্কিল বা ক্যাপাসিটির দিক দিয়ে আমি বলবো না কোনো ব্যাটসম্যান নেই কিন্তু তামিমের চেয়ে নিচে আছে, সবাই ভালো আছে, বাট সিচুয়েশন অনুযায়ী এক্সিকিউশন করাটা হলো একটা ম্যাচুরড ব্যাটসম্যানের আমি বলবো যে সবচেয়ে বড় তার ক্যাপাবিলিটি। সো তামিমকে ফলো করা, এবং আমি বলবো যে কি ওয়েতে সে ব্যাটিং করছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সবাই দেখছে। সো এই জন্যই কিন্তু তামিম এখন একটা থ্রেড হয়ে যাচ্ছে, ওকে আউট করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ডে বাই ডে আরও ইমপ্রুভ করবে, এবং ওর আশেপাশে যারা 1 2 3 4 5 ব্যাটসম্যান আছে এর কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখবে নিশ্চয়ই। সিজান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনার মতো আসলে আমরা প্রত্যাশা করি যে তামিম ইকবাল যেভাবে ব্যাটিংটা করেছেন দুটো ইনিংসে আমরা দেখলাম, তার কাছ থেকে সেই আত্মবিশ্বাসটা অন্যান্যরাও পাবেন, এবং যে কিছুটা সেই কি অবস্থা দিয়ে যাচ্ছে বাংলাদেশ দেশের মাটিতে ভালো করার পরে বাইরে যে বড় একটা টুর্নামেন্টে, সেটা থেকে বাংলাদেশ খুব দ্রুত কাটায় উঠবে এবং সামনের ম্যাচটা অন্তত জয় পাবে। নিশ্চয়ই বাংলাদেশ টিম আবার ঘুরে দাঁড়াবে, এটা নিশ্চয়ই সবারই আশা। এবারে ঢাকা প্রিমিয়ার লিগের খবর। এক ম্যাচ হাতে রেখে শিরোপার স্বাদ পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃষ্টির বাধায় গাজী এবং দোলেশ্বরের ম্যাচটি রিজার্ভ ডেতে নিয়ে যাওয়া হয়েছে। তবে আরেক ম্যাচে শেখ জামালকে 6 উইকেটে হারিয়েছে আবাহনী। এ জয়ে এক ম্যাচ কম খেলা গাজীর সঙ্গে আবাহনীর পয়েন্ট সমান হলেও নিয়ম অনুযায়ী হেড টু হেডে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর ম্যাচ জিতলেও রানার্স আপ হলো গেলবারের চ্যাম্পিয়ন আবাহনী। আবাহনী ও শেখ জামালের ম্যাচ চলছে, ওপাশে মাঠের বাইরে দাঁড়িয়ে ম্যাচটির প্রতি গভীর মনোনিবেশ গাজী গ্রুপ ক্রিকেটার্সের। আবাহনী অধিনায়ক মিথুন আলীর ব্যাট থেকে উইনিং রানটি এলো, আর সাথে সাথেই উৎসবে মেতে উঠল গাজী গ্রুপ। কেমন ঘোলাটে লাগছে না? সমীকরণটাই ছিল এমন, আবাহনী জিতলেই ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে চ্যাম্পিয়ন গাজী। আর তাই হলো, বিকেএসপিতে মেঘে ঢাকা দিনের মতোই ম্যাচ জয়ী আবাহনীর মুখটাও অন্ধকারাচ্ছন্ন। আর বৃষ্টির কারণে খেলতে না পারা গাজী এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে শেখ জামাল শুরুটা ভালোই করেছিল, দলীয় অর্ধশতক আসে কোনো উইকেট ছাড়াই। তবে মাঝে পার্ট টাইম বোলার আফিফ হোসেনের ঘূর্ণিতে বিভ্রান্ত ধানমন্ডি জায়ান্টরা 14তম ওভারে আফিফ তুলে নিলেন আসরের প্রথম হ্যাট্রিক। 31তম ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে জামালের 5 ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি। জামালের সংগ্রহ তখন 162 রান। ফের যখন খেলা শুরু হয় ততক্ষণে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে এসেছে 20 ওভারে। আবাহনীর সামনে লক্ষ্য তখন 124 রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় 17 রানে ফিরে যান ওপেনার আফিফ। তবে সাইফ হাসান ও সাদমান ইসলাম সপাটে ব্যাট চালান। 40 বলে 51 রান করে ফেরেন সাইফ। অধিনায়ক মিথুন 29 রান করে অপরাজিত থাকেন, আর তাতে 6 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তরিয়ে ফেরায় সুজন শিষ্যরা।
এদিকে বৃষ্টির বাধায় রিজার্ভ ডেতে নিয়ে যাওয়া হয় গাজী ও দোলেশ্বরের ম্যাচটি। ম্যাচের বয়স যখন 33 ওভার, তখন গাজীর দলীয় স্কোর 5 উইকেটে 142, আর তখনই একরকম আশীর্বাদ হয়ে আসে বৃষ্টি। শেষ পর্যন্ত মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচটি মঙ্গলবার রিজার্ভ ডেতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। তবে গাজী শিরোপার স্বাদ পেয়ে যাওয়ায় রিজার্ভ ডের ম্যাচটি পরিণত হচ্ছে কেবলই নিয়ম রক্ষার। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। চ্যাম্পিয়ন্স ট্রফির আরো খবর। গ্রুপ এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। দু দলের মাঠের লড়াই ছাপিয়ে আসরের নিরাপত্তা ইস্যুটি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রাধান্য পেয়েছে সবচেয়ে বেশি। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে স্বাগতিকরা। অন্যদিকে আসরে টিকে থাকতে হলে জয়টা বড্ড প্রয়োজন কিউইদের। কার্ডিফে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। দু দলের লড়াইয়ে হয়তো আলাদা কোনো উত্তেজনা নেই। শান্তির ক্রিকেটের ধারক হিসেবে বিশ্বজুড়েই নিউজিল্যান্ডের খ্যাতি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যাবার পথে এবার তাদের বাধা বিশ্ব ক্রিকেটের অভিজাত পরাশক্তি ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও শেষ পর্যন্ত হারাতে পারেনি নিউজিল্যান্ড। কিউইদের সব হিসেবেই বৃষ্টি করে দিয়েছিল এলোমেলো, কারণ ডিএল মেথডে 33 ওভারে 235 রানের টার্গেট দিয়ে মাত্র 53 রানেই টপ অর্ডারের 3 উইকেট ফেলে দিয়ে অজিদের ভিত কাঁপিয়ে দিয়েছিল ব্ল্যাক ক্যাপরা। প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগির কারণেই এ ম্যাচে জয়টা অত্যাবশ্যকীয় হয়ে গেছে গাপটিল উইলিয়ামসনদের জন্য। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়ায় অধিনায়ক নিজেই আছেন দারুণ ছন্দে। সাউদি, বোল্ট, গাপটিলরা তাদের সেরাটুকু দিতে পুরোপুরি তৈরি। তবে এ ম্যাচের আগেও সংবাদ সম্মেলনে খেলার চেয়ে ঘুরে ফিরে প্রাধান্য পেল সেই নিরাপত্তা ইস্যুটি। আমরা ভালো আছি, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেয়া হয়েছে। আশা করি মাঠের সময়টা নির্বিঘ্নে কাটাতে পারবো। আইসিসির কর্মকর্তাদের মতো দেশেও আমাদের পরিবারের সদস্যরা এই বিষয়টি নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। শুধু কিউইডেরায় নয়, স্বাগতিক শিবিরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সেই নিরাপত্তা ইস্যু। কর্তৃপক্ষ আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। পরপর 2টি সন্ত্রাসী হামলায় সবাই কিছুটা ভয় পেলেও নিরাপত্তার বিষয়টি আরো জোরদার করা হয়েছে, যে কারণে আমাদের এই দুর্ভাবনা করার কোনো কারণ নেই। মাঠে খেলাতেই আপাতত মনোযোগ দিতে চাই। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানো থ্রি লায়নরা এ ম্যাচে জয় তুলে নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করতে চায়। যদিও জেসন রয়ের অফ ফর্ম নিয়ে কিছুটা চিন্তিত ইংলিশ টিম ম্যানেজমেন্ট। দু দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য উভয় দলকেই দিচ্ছে ম্যাচ জয়ের অনুপ্রেরণা। ওয়ানডে ইতিহাসে 83 বারের দেখায় এখন পর্যন্ত 36টি ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা, যেখানে কিউইদের জয় 41 ম্যাচে। আর ব্রিটিশ ভূমিতে 29 বারের দেখায় স্বাগতিকরা ব্ল্যাক ক্যাপদের হারিয়েছে 15টি ম্যাচে, সেখানে ব্ল্যাক ক্যাপদেরও জয় আছে 12টিতে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে 2 বারের দেখায় অবশ্য 1টি করে জয় আছে দু দলেরই। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ফেডারেশন কাপ ফুটবলের খবর। শিরোপা ধরে রাখার মিশনে মঙ্গলবার চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী। তবে টানা খেলার মধ্যে থাকায় ম্যাচের আগে নিজেদের ফিটনেস নিয়ে চিন্তিত ঢাকার আকাশী নীলরা। অন্যদিকে প্রতিপক্ষকে সমীহ করলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ফেডারেশন কাপে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক, কিন্তু ফাইনালের পর যে কোনো একজনের এই হাসিটাই মিলিয়ে যাবে হাওয়ায়। তারপরও বলতেই হচ্ছে, যার হাতে উঠুক শিরোপা, এবারের ফেডারেশন কাপটা থাকছে আবাহনীর ঘরেই, হোক সেটা ঢাকায় কিংবা চট্টগ্রামে। বেশ টাইট শিডিউলের মধ্য দিয়ে এগিয়েছে এবারের ফেডারেশন কাপ। তবে এএফসি কাপে ব্যস্ততার জন্য আবাহনীর বেলায় সেটি ছিল আরো চাপের, যে বিষয়টিকে শিরোপা ধরে রাখার অন্তরায় হিসেবে দেখছেন দলীয় কোচ। তাই ম্যাচের সূচি নিয়ে বেশ আক্ষেপে ঝরেছে এই ক্রোয়েশিয়ানের কণ্ঠে। 5 দিনের মধ্যে আমরা 3টা ম্যাচ খেলেছি, এটা অবিশ্বাস্য। পৃথিবীর কোথাও এমন নজির নেই, কিন্তু বাফুফে এটি সম্ভব করেছে। আমার ফুটবলাররা ক্লান্ত, তাই নিশ্চিত করে বলতে পারছি না ফাইনাল ম্যাচে আমরা কি করব। শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবে চ্যাম্পিয়নশিপ বলে কথা, তাই অনুশীলনে একটু বেশি মনোযোগী ঢাকার আকাশী নীলরা। সেই মনোসংযোগটা শেষ পর্যন্ত রেখে শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর মামিচ বাহিনী। এগেইনস্ট টিমে অনেক কোয়ালিটিফুল প্লেয়ার আছে, এরা যেহেতু আপনারাও জানেন অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, ওরা যে কোনো মুহূর্তে ম্যাচটা বাইর করে নিয়ে যেতে পারে। তাছাড়া আমাদের টিমে ওদের তুলনায় কোনো অংশ কম নেই, চেষ্টা থাকবে আমাদের সেরাটা দিয়ে আমরা কালকে ম্যাচটা জয় করার জন্য। অন্যদিকে এবারই প্রথম ফেডারেশন কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের আগে এটাই তাদের বড় অনুপ্রেরণা, হারানো নেই কিছুই, তাই চাপমুক্ত থেকে শিরোপার দিকে পাখির চোখ করেছে বন্দরনগরীর ক্লাবটি। ফাইনাল আসলে জেতার জন্য ওই হিসাব করেই আমাদের অ্যাপ্রোচ থাকবে এই ম্যাচের দিকে। সর্বোচ্চ পর্যায়ের পারফর্ম করার প্রত্যয় আমরা করেছি। টিমে কিছু প্লেয়ার থাকে, ওরা একটা দুটা প্লেয়ার ভালো খেলে টিমটা উইন হয়ে যায়। আমরা সবাই একসাথে টিম মাঠে খেলবো, কারণ আমরা জিতা তো না, কালকে মাঠে নামবো।
গেল মৌসুমে ঢাকা আবাহনীর কাছে লিগ শিরোপা খুঁয়েছিল চট্টগ্রাম আবাহনী, তাই ফেডারেশন কাপের ফাইনালটি সাইফুল বারী টিটু শিষ্যর কাছে হতে পারে প্রতিশোধের মঞ্চ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অ্যাঙ্কেল ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ হয়ে গেল পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজের। ভারতের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েন তিনি। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে বোলিং করলেও ব্যাট হাতে মাঠে নামতে পারেননি এই ক্রিকেটার। যদিও সে ম্যাচে মাত্র 8 ওভার 1 বল করে 87 রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। এবছর এমনিতেই বাজে ফর্ম যাচ্ছে এই পাকিস্তানি বোলারের। মাত্র 4টি ওয়ানডে খেলে 260 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন তিনি, যেখানে তার গড় 130 এবং ইকোনমি 7.72। তার ইনজুরি মুক্ত হতে প্রায় 2 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। তাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাকি ম্যাচগুলো খেলার স্বপ্ন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে তার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যাটিং ব্যর্থতায় 182 রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া। নার্ভাস 90-র শিকার হয়ে সেঞ্চুরি মিস করলেন তামিম ইকবাল। যারা জিতবে তারাই টিকে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।